Hello viewers, Assalamu alaikum. Greetings and welcome from Mahamud Business Academy. Today I am going to discuss an important topics on 15 August 1971. প্রিয় দর্শক, জানেন 15ই আগস্ট 1975 বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়, বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি ঘৃণ্যতম ঘটনা। স্বাধীন বাংলা এবং উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পরে একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছিল 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জায়গায়। তৎকালীন মীর জাফর আলী খান এর ছদ্মনামে আবির্ভূত হয়েছিল খন্দকার মোস্তাক আহমেদ। তো বন্ধুরা, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 15ই আগস্ট 1975 সালে যে ঘটনাটি ঘটেছিল তার হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই প্রত্যাশাই শুরু করছি। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রিয় দর্শক, আসুন আমরা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল রাষ্ট্রপতি পদ্ধতি ও একক জাতীয় দল প্রতিষ্ঠার জন্য 1975 সালের 16 জানুয়ারি সংবিধানের 4th সংশোধনী আনেন। মূলত এর রেশ ধরে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় ছিলেন মেজর ফারুক এবং তার সহযোগিতায় ছিলেন তার ভাইরা মেজর রশিদ। এদের তত্ত্বাবধানে খন্দকার মোস্তাক ও মেজর জিয়াউর রহমানের সমর্থনে সেনাবাহিনীর একটি বিপথগামী দল এর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন বুস্টার এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন। 15ই আগস্টের নীল নকশাটি মূলত 4টি পর্যায়ে বিভক্ত ছিল। 32 নম্বর ধানমন্ডি এর দায়িত্ব দেওয়া হয়েছিল মেজর বজলুল হুদা ও মেজর নূর চৌধুরীর উপরে। মিন্টু রোড আব্দুর রব সেনিয়াবাদ এর দায়িত্বটি পড়েছিল মেজর রাশেদ চৌধুরী ও মেজর ডালিমের উপর। রিসালদার মোসলে উদ্দিন দায়িত্ব নিয়েছিলেন শেখ ফজলুল হক মনিয়ের এবং মেজর ফারুক ছিলেন রক্ষী বাহিনী মোকাবেলা ও নিয়ন্ত্রণের দায়িত্বে। 15ই আগস্ট ভোর 5:15 ধানমন্ডি 32 নম্বর বাড়িতে আক্রমণ করা হয় এবং সর্বপ্রথম হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালকে। ভোর 5:40 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। তার শরীরে 29টি বুলেটের চিহ্ন পাওয়া গিয়েছিল। বঙ্গবন্ধুর শেষ কথা ছিল, তোমরা কি চাও, তোমরা কি আমাকে হত্যা করতে এসেছো, তা ভুলে যাও। পাকিস্তানি সেনাবাহিনী তা করতে পারেনি, তোমরা কে যে তা করতে পারবে। 32 নম্বর বাড়ি আক্রমণ হলে বঙ্গবন্ধু 3টি জায়গায় ফোন করেছিলেন। প্রথমত চিফ অফ স্টাফ কে এম শফিউল্লাহ, রক্ষী বাহিনীর সদর দপ্তর ও বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমদকে। কিন্তু এই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির শেষ রক্ষা হয়নি। সে সময় অর্থাৎ 15ই আগস্ট 1975 শেখ হাসিনা ও শেখ রেহানা ছিলেন বেলজিয়ামে। সেখানে তারা বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত সানাউল হকের বাসায় অবস্থান করেছিলেন। তাদেরকে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের খবর তখনও জানানো হয়নি। এ ঘটনায় তাদেরকে জার্মানিতে ডক্টর ওয়াজেদ মিয়ার নিকট ফিরিয়ে আনা হয়। জার্মানির রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী ভারতের সাথে আলাপ আলোচনা করে বঙ্গবন্ধুর কন্যাদের দিল্লিতে থাকার ব্যবস্থা করেন। 1975 সালের 25 আগস্ট থেকে 1981 সালের 16 মে পর্যন্ত তিনি দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। 15ই আগস্টে যারা নিহত হয়েছিলেন এরা হলেন বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, বঙ্গবন্ধুর দ্বিতীয় ছেলে শেখ জামাল এবং কনিষ্ঠ ছেলে শেখ রাসেল। বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসের, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল খুকু এবং শেখ জামালের স্ত্রী পারভিন জামান রোজি। বঙ্গবন্ধুর সেজ বোনের স্বামী আব্দুর রব সেনিয়াবাদ, বঙ্গবন্ধুর মেজ বোনের বড় ছেলে শেখ ফজলুল হক মনি ও শেখ ফজলুল হক মনি এর স্ত্রী বেগম আরজু মনি। বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ এবং আব্দুর রব সেনিয়াবাদের ছোট মেয়ে বেবি সেনিয়াবাদ সহ আব্দুর রব সেনিয়াবাদের কনিষ্ঠ পুত্র আরিফ সেনিয়াবাদ এবং আব্দুর রব সেনিয়াবাদের নাতি সুকান্ত আবদুল্লাহ বাবু। শহীদ সেনিয়াবাদও ছিলেন আব্দুর রব সেনিয়াবাদের ভাইয়ের ছেলে। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর খালাতো ভাই আব্দুল নঈম খান রিন্টুও সেদিন শাহাদাত বরণ করেছিলেন। প্রিয় দর্শক, বঙ্গবন্ধুর দাফন প্রক্রিয়াটি অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা ছিল। একজন রাষ্ট্রপ্রধানকে মৃত্যুর পর যে রাষ্ট্রীয় সম্মান পাওয়ার কথা ছিল সেটা বঙ্গবন্ধু পাননি। দাফন শেষ হওয়ার পর আর্মি অফিসার সারিবদ্ধ হয়ে তাকে 3বার স্যালুট করেছিল মাত্র। বঙ্গবন্ধুর লাশ টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছিলেন কর্নেল কাজী হায়দার, তার সঙ্গে ছিলেন আরও 14 জন সৈনিক। লাশ দাফন শেষে সেনার সদস্যরা ডায়েরিতে শেখ আব্দুল মান্নাফের স্বাক্ষর নিয়ে চলে যান।
বঙ্গবন্ধুর কবর, জানাজা এসব নিয়ে প্রথম চিন্তা করেন মেজর জেনারেল KM শফিউল্লাহ। তিনি তখন বঙ্গভবনে বন্দী অবস্থায় ছিলেন অনেকটাই। তিনি খন্দকার মোস্তাককে বঙ্গবন্ধুর দাফন সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। জিজ্ঞেস করলে সেই বিশ্বাসঘাতক বলেছিলেন, রাস্তাঘাটে তো কত মানুষ মারা যায়, তাদের সবার দিকে কি আমার খেয়াল রাখতে হবে? গ্রেভ ইন এনিহোয়ার বাট নট ইন ঢাকা। তখন তিনি ও এয়ার ভাইস মার্শাল AK খন্দকার ঠিক করেন যে বঙ্গবন্ধুকে তার বাবা মায়ের পাশে শায়িত করা হবে, আর খালেদ মোশাররফকে তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। মূলত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িত যে সকল বিপদগামী সেনা সদস্যরা ছিলেন তাদের মধ্যে প্রধান মন্ত্রিসভার সদস্য খন্দকার মোস্তাক আহমেদ, তথ্য প্রতিমন্ত্রী তাহের উদ্দিন ঠাকুর, BARD এর DG মাহবুবুল আলম চাষি। তার এখানে বসেই মূলত হত্যাকাণ্ডের চূড়ান্ত পরিকল্পনাটি করা হয়েছিল। ডেপুটি চিফ অফ আর্মি মেজর জেনারেল জিয়াউর রহমান, মূল পরিকল্পনাকারী মেজর ফারুক রহমান সহ পরিকল্পনায় সহায়তাকারী ছিলেন মেজর খন্দকার আব্দুর রশিদ। মেজর নূর চৌধুরী বঙ্গবন্ধুকে গুলি করে হত্যা করেন। বর্তমানে তিনি কানাডায় অবস্থানরত রয়েছেন। আব্দুর রব সেনিয়াবাদ ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছিলেন মেজর রাশেদ চৌধুরী। শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে হত্যা করেছিলেন রিসালদার মুসলিউদ্দিন। বেতার টেলিভিশনে বঙ্গবন্ধুর হত্যার খবর প্রচার করেছিলেন মেজর রফিকুল হক ডালিম। শেখ কামালকে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসাকে হত্যা করেছিলেন মেজর বজলুল হুদা। প্রিয় দর্শকবৃন্দ, 1975 সালের 16ই অগস্ট দুপুর 2টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর লাশ পৌঁছে দেওয়া হয়েছিল। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হেলিকপ্টার থেকে কফিন নামিয়ে টুঙ্গিপাড়া সোনালী ব্যাংকের ম্যানেজার কাশেম, আব্দুল হাই মেম্বর, আকবর কাজী, মোহাম্মদ ইলিয়াস হোসেন, জহর মুন্সি, সোনামিয়া কবিরাজ সহ শেখ নুরুল হক গেদুমিয়া, সোহরাব মাস্টার এবং অন্যরা তার পৈতৃক বাড়িতে লাশ বহন করে নিয়ে আনেন। বঙ্গবন্ধুকে বহনকারী কফিনটি খোলার জন্য ডাকা হয় কাঠমিস্ত্রি আয়ুব আলী শেখ ও তার পিতা হালিম শেখকে। তারা দুজন মিলে খোলেন কফিনটি। বঙ্গবন্ধুর প্রতিবেশী তৈয়বের দোকান থেকে 570 সাবান কিনে এনে লাশের গোসল করান তোতামিয়া শেখ, রজমোল্লা শেখ, আব্দুল হাই, ইদ্রিস কাজী ও বোরহান শেখ। বঙ্গবন্ধুকে নিয়ে আসা সেনা সদস্যরা কফিন সহ লাশ কবর দেওয়ার নির্দেশ দেন। মরহুম মৌলভী আব্দুল হালিম লাশ না দেখে দাফন করতে আপত্তি জানিয়েছিলেন। এরপরে তিনি বলেন, বঙ্গবন্ধু একজন মুসলমান, ওনাকে গোসল করাতে হবে, কাফন পরাতে হবে এবং জানাজা পড়াতে হবে। আর যদি আপনারা বলেন যে বঙ্গবন্ধু শহীদ হয়েছে, তাহলে এসবের দরকার নেই। একজন মুসলমানকে ইসলামী বিধিবিধান মেনে দাফনের দাবি জানিয়েছিলেন। কিন্তু সেনা অফিসাররা 15 মিনিটের মধ্যে বঙ্গবন্ধুর লাশ দাফনের নির্দেশ দেন। দাফন অনুষ্ঠানে টুঙ্গিপাড়া, পাটগাতি ও পাঁচকাহনিয়া গ্রামের আনুমানিক 35 জন লোক উপস্থিত ছিলেন। মূলত 3 সারির মতো লোক হয়েছিল। বাংলার এই সর্বশ্রেষ্ঠ নেতার জানাজায় সেনা ও পুলিশ হেফাজতে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় গ্রামবাসী অংশগ্রহণ করতে চাইলেও তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তার বুকে 24টি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল। গুলিগুলো বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গিয়েছিল। ডান হাতের তালুতে একটি গুলি, বাম পায়ের গোড়ার পাশে একটি এবং 2 ডানের মধ্যিখানে 2টি গুলি লেগেছিল। তখন তার শরীর দিয়ে রক্ত ঝরছিল। গায়ে ছিল সাদা গেঞ্জি ও পাঞ্জাবি, পরনে ছিল সাদা চেক লুঙ্গি, পাঞ্জাবির এক পকেটে ছিল চশমা এবং প্রিয় পাইপ। টুঙ্গিপাড়া শেখ সায়রা খাতুন রেড ক্রিসেন্ট হাসপাতাল থেকে রিলিফের শাড়ি আনা হয়। শাড়ির 2 পাশটায় লাল এবং কালা পাড় ছিঁড়ে ফেলে দিয়ে কাফনের কাপড় বানানো হয়েছিল। এই কাপড়ে জড়িয়েই জানাজা পড়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। জানাজা ও দাফন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেছিলেন মরহুম মৌলভী আব্দুল হালিম। জানাজা শেষে পিতা শেখ লুৎফুর রহমান ও মাতা শেখ সায়রা খাতুনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। 75-এর সেই বিশ্বাসঘাতক মির্জাফরের দল এখানেই স্থবাদ দেননি। 1975 সালের 26শে সেপ্টেম্বর খন্দকার মোস্তাক আহমেদ মানবতা বিরোধী এক কালো আদেশ জারি করেছিলেন যে ইনডামনিটি অধ্যাদেশ নামে। ইনডামনিটি অর্থ হচ্ছে অব্যাহতি। মূলত এখানে বলা হয় 1975 সালের 15ই আগস্ট সরকার পরিবর্তনের জন্য যে সকল পরিকল্পনা বা কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তি বিধানের জন্য কোনরূপ আইনের আশ্রয় নেওয়া যাবে না। অতঃপর বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 12 নভেম্বর 1996 সালে এই জাতীয় সংসদে এই আইন বাতিল করেছিলেন এবং খুনিদের বিচারের পথ প্রশস্ত করেছিলেন। মূলত 1996 সালের 2 অক্টোবর ধানমন্ডি থানায় বঙ্গবন্ধুর বাসভবনের সাবেক পিএ আ.ফ.ম. মুহিতুল ইসলাম বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা মামলা দায়ের করেছিলেন। মোট আসামি ছিল 20 জন এবং দায়েরকৃত মামলায় রায়ের মৃত্যুদণ্ড দেওয়া হয় 12 জনকে। সর্বশেষ 19 নভেম্বর 2009 সালে সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি তোফাজ্জল ইসলাম হাইকোর্টে দেয়া রায়ে ও 12 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন। এর মধ্যে 5 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 27 জানুয়ারি 2010 তারিখে। যাদের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের মধ্যে ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্নেল সুলতান
শাহরিয়ার রাশিদ খান, মেজর অবসরপ্রাপ্ত বজলুল হুদা, ল্যান্সার মহিউদ্দিন, আর্টিলারি মহিউদ্দিন এবং সর্বশেষ ক্যাপ্টেন আব্দুল মাজেদ। প্রিয় দর্শক, চলুন এ পর্যায়ে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে বিশ্ব বরেণ্য কিছু লোকের এবং মন্তব্যগুলো একটু শুনে আসি। মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মাপের এবং কত মহান নেতা ছিলেন, তাদের এই উক্তিগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আমরা কম হলেও মিনিমাম অনুধাবনটা ইনশাল্লাহ করতে পারবো। চলুন তাদের বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। তার ব্যক্তিত্ব ও নির্ভীকতা হিমালয়ের মতো, এভাবেই তার মাধ্যমে আমি হিমালয়কে দেখেছি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যথার্থই উক্তি করেছিলেন, শেখ মুজিবুর রহমান বিশ্বের নিপীড়িত মানুষের বন্ধু। তারপরে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাত বলেছিলেন, আপোষহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য। ব্রিটিশ আন্দোলনকারী ও রাজনীতিবিদ লর্ড ফেনার ব্রেকওয়ে বলেছিলেন, শেখ মুজিব জর্জ ওয়াশিংটন, গান্ধী ও দ্য ভ্যালেরার থেকেও মহান নেতা। জাপানের বুদ্ধিজীবী মুক্তি ফুকিউরা বলেছিলেন, এশিয়ায় তোমাদের শেখ মুজিবের মতো সিংহ হৃদয়বান নেতার জন্ম হবে না বহুকাল। ব্রিটেনের সাবেক এমপি জেমস ল্যামেন্ট বলেছিলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে বাংলাদেশই শুধু এতিম হয়নি, বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও কূটনৈতিক হেনরি কিসিঞ্জার বলেছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের মতো ত্যাগী এবং গতিশীল নেতা আগামী 20 বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যায় না। আসুন আমরা 71, 75 এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের বুকে ধারণ করি এবং বর্তমান প্রজন্মের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনাকে বা তোমাদের কোনো রাজনৈতিক দল করতে হবে না, আওয়ামী লীগ করতে হবে না, অন্তটুকু মুক্তিযুদ্ধের চেতনাটুকু নিজের হৃদয়ে ধারণ করো। সর্বোপরি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।